সবার প্রতি শুভ কামনা জানিয়ে শুরু করছি এনটিভির নিমন্ত্রণে। আপনাদের সঙ্গে আছি আমি নুসরাত সাওম। দর্শক, এনটিভির নিমন্ত্রণে অনুষ্ঠানটি শনি থেকে বৃহস্পতি সপ্তাহের 6 দিন সকাল 9:30 এনটিভির পর্দায় দেখতে পাবেন। আমাদের আয়োজনে আজ থাকছে সংস্কৃতি, এনটিভি অনুষ্ঠান সূচি ও আলাপন। প্রথমেই সংস্কৃতি। স্থপতি মাসরুর মামুন মিথুনের গবেষণা ও কিউরেশনে লালমাটিয়ার কলাকেন্দ্রে অনুষ্ঠিত হচ্ছে চিত্রশিল্পী ওয়াকিলুর রহমান, স্থপতি মাসরুর মামুন মিথুন, সৈয়দ সাইফ আলীর যৌথ প্রদর্শনী ফাঁদ। প্রদর্শনী চলবে 18 অক্টোবর পর্যন্ত। উত্তরার গ্যালারি কায়ায় অনুষ্ঠিত হচ্ছে কোক চিত্রকলা প্রদর্শনী ত্রিবিধি অন দ্য হরাইজন। প্রতিদিন বেলা 11:30 থেকে সন্ধ্যা 7:30 এই সময়ের প্রদর্শনী চলবে 14 অক্টোবর পর্যন্ত। বই কেবল তথ্যবাহী বস্তু নয়, এটি হয়ে উঠেছে একটি শিল্প মাধ্যম, যেখানে প্রতিটি পৃষ্ঠা বলছে এক একটি গল্প। বৃত্ত আর্ট ট্রাস্টের আয়োজনে বৃত্ত আর্ট ট্রাস্টে অনুষ্ঠিত হচ্ছে ব্যতিক্রমী শিল্প প্রদর্শনী পুস্তকালয়। 23 জন শিল্পী তাদের নিজস্ব চিন্তা ও অভিজ্ঞতার আলোকে এই প্রদর্শনীতে মোট 28টি বই ভিত্তিক শিল্পকর্ম উপস্থাপন করছেন। প্রদর্শনী চলবে 18 অক্টোবর পর্যন্ত। এবার এনটিভি অনুষ্ঠান সূচি। এবার জানিয়ে দিচ্ছি এনটিভির আজ রাতের বিশেষ বিশেষ অনুষ্ঠানগুলির সময়সূচি। সন্ধ্যা 6:15 থাকছে সমসাময়িক বিষয় নিয়ে অনুষ্ঠান সংলাপ প্রতিদিন। রাত 8:20 থাকছে গোলাম মুক্তাদিরের পরিচালনায় ধারাবাহিক নাটক কাজিনস। মিষ্টি আর মিষ্টির জামাই মিল্লা এই যে আন্দুর রসমালাই খাইতেছেন, এইটা কি ঠিক হইতেছে? এখন থেকে আর এইগুলো চলতো না। শুনুন, এই বাড়ির মালিক আমিও। অহন থেকে এই বাড়িতে থাকতে হইলে আপনাকে ভাড়া দিয়ে থাকা লাগবে। আমি তো খারাপ, রাকিব, রুশো সবার কাছে। জানি না কেন ওরা আমার সাথে কথা বলে না। এখন তুই আমাকে কথা শোনাচ্ছিস। রাত 11:30 সরাসরি সম্প্রচার হবে জাহাঙ্গীর চৌধুরীর প্রযোজনায় সঙ্গীতানুষ্ঠান এ লগন গান শোনাবার। এই ছিল এনটিভির আজ রাতের বিশেষ বিশেষ অনুষ্ঠানগুলির সময়সূচি। এবার আলাপন। প্রিয় দর্শক, আমাদের আলাপনের আজকের অতিথি সঙ্গীত শিল্পী রাশেদ। শুভ সকাল ভাইয়া। শুভ সকাল। কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ, খুব ভালো লাগছে আপনাকে পেয়ে, অনেকদিন পর আপনাকে পেলাম, সুতরাং দুর্দান্ত একটা আড্ডা হবে এবং আশা করি গানও শুনবো আমরা। কেমন যাচ্ছে সময়টা সবকিছু মিলিয়ে, জীবন, গান সবকিছু? মোটামুটি একটু ভালো মন্দ নিয়ে কাটছে। আচ্ছা, এখন এমনি কাজের ব্যস্ততা কি কি নিয়ে আছে? টেলিভিশনগুলোতে বিভিন্ন প্রোগ্রামে গিয়ে গান করছি, আর নিজের একটা চ্যানেলের জন্য কিছু গান রেডি করছি। আচ্ছা, বেশ কিছু গান রেডি হয়েছে। আমার সুর এবং সঙ্গীত আয়োজনেও কিছু কাজ করছি। হ্যাঁ, আমি বসে কম্পোজিশন করি না, বাট আমার সুর এবং সঙ্গীত আয়োজনটা করি। মানে আমি কম্পোজারদের সাথে বসে গান তৈরি বানানোর কাজটা করেন। আচ্ছা, আপনার নিজের গান গাইতে বেশি ভালো লাগে নাকি সুর সঙ্গীত আয়োজন এই কাজটা করতে বেশি ভালো লাগে? গান গাইতে ভালো লাগে। মানে সেটা কি নিজের সুর এবং নিজের সঙ্গীত আয়োজনে হলে বেশি কমফর্ট ফিল করেন? ওই জায়গাটা একটু কমফর্ট, কারণ আমার জায়গাটা আমি বুঝি। আমার যখন টিউন করি বা আমার যখন একটা টিউন আসে, ভালো একটা টিউন, ওটা আমার যে প্রতিভা আছে ওখান থেকেই তো বের হয়। হ্যাঁ হ্যাঁ। এবং আমি যে সবসময় গান করি, বিভিন্ন গান, বিভিন্ন ভালো ভালো গান থেকেই তো অনুপ্রেরণা পেয়ে তো এই আপনার যে স্টাইল, সেই স্টাইলের মধ্যে থাকে পুরো জিনিসটা। এইজন্য আমি বিভিন্ন ভালো ভালো সুরকারের সাথে কাজ করেছি, বাট ওখানে একটা বাধা থাকে যে এই গন্ডির মধ্যে গাইতে হবে বা এরকমই গাইতে হবে। কিন্তু আমি যখন সুর করছি তখন আমার কমফোর্ট জোন থেকে সেই সুরটা আসছে এবং ওটা আমি আমার মতন করে করছি, এজন্য ভালো লাগে। এখন পর্যন্ত আপনি অনেক বিখ্যাত সঙ্গীত পরিচালকদের সাথে কাজ করেছেন। কার সাথে কাজ করাটা সবথেকে আপনার জন্য খুব শিক্ষণীয় ছিল বা সেটাকে আপনার মনে হয় যিনি আপনাকে খুব সমৃদ্ধ করেছে? আগের যদি হয়, আমি শ্রদ্ধেয় আলাউদ্দিন আলীর সাথে কাজ করার সুযোগ হয়েছে, শ্রদ্ধেয় আহমেদ ইমতিয়াজ বুলবুলের সাথে কাজ করার সুযোগ হয়েছে। দুজনই ভেরি ট্যালেন্ট। আলাউদ্দিন আলী স্যারের কথা শুনেছি, উনি নাকি অনেক নিখুঁতভাবে কাজগুলো বের করে নেয়, অনেক খুঁতখুঁতে। কিন্তু আমি যে গান করতে গিয়েছিলাম আমার ওটা মনে হয়নি, এবং খুব ইজিলি আমি গানটা গেয়েছি। এবং আমাকে সবসময় বলেছে যে যোগাযোগ রেখো, তুমি ভালো করবা,
তো আমার আসলে উনি এরপরে তো অসুস্থ হয়ে গেছেন, ওনার সাথে কাজ করার তেমন সুযোগ হয়নি। ওনার একটা ভালো কাজ করেছিলাম আমাদের প্রয়াত শ্রদ্ধেয় রাজ্জাক সাহেবের ছেলে সম্রাট ভাইয়ের প্রথম টেলিভিশনে আগমন, একটা টেলিফিল্ম দিয়ে চ্যানেল আইয়ের ওই নাটকের টাইটেল সংটা আমি গিয়েছিলাম, আচ্ছা, শ্রদ্ধেয় আলাউদ্দিন আলীর সুরে। দারুণ। তো ওই কাজটা করতে গিয়ে ওনার সাথে এর আগেও আরেকটা কাজ করেছিলাম ক্লোজ আপ ওয়ান থেকে বের হওয়ার পরে। তো আসলে অনেক নাইস, এবং আসলে মিস করি ওনাদের যদি পেতাম হয়তো আরো বড় জায়গায় থাকতে পারতাম। আরো সমৃদ্ধ, শেখার তো আসলে কোনো শেষ নেই। প্রতিনিয়ত প্রতি মুহূর্তই আমরা আসলে শিল্প সত্তাটাকে আমরা লালন করছি বা শেখার চেষ্টা করছি। এখন আসলে যে ধরনের গানগুলো হচ্ছে, লিরিকের ক্ষেত্রে যদি বলি, অনেকে বলে থাকেন যে এখনকার লিরিকগুলো আসলে সেই 90 দশকের মতন না, বা সেই ফিলটা দিতে পারছে না। একদিক থেকে এটা সত্যি কথা যে প্রতি জেনারেশনেই আসলে গানের ধরন পরিবর্তন হবে, কিন্তু আপনি আসলে কিভাবে দেখছেন? আপনি যখন সুর করতে যান বা সঙ্গীত আয়োজন করতে যান, আপনার কাছে কি মনে হয় আসলে লিরিক এই কাল সেকাল কিভাবে হয় আমি সেটা আমার মাথায় ঢোকে না, আমি বুঝি না। একটা গল্প বলছে একজন প্রেমিক প্রেমিকাকে নিয়ে, একটা এক এক সময় এক এক রকম করে বলছে, এই জন্য এটাকে এই কাল সেকাল লিরিকের মধ্যে আছে বলে আমি মনে করি না। যদি ওটা হতো তাহলে পুরোনো দিনের গানগুলো এখনো নতুন করে কম্পোজিশন করে জনপ্রিয়তা পেত না। তো সেজন্য আমি লিরিকের জায়গাটাকে ওইভাবে দেখি না। আমি একটা ভালো লিরিক দেখি, যে লিরিকটা আমাকে মন থেকে টানছে এবং কথাগুলো একটু ডিফারেন্ট কিন্তু গল্পটা সুন্দর, তখন আমার সুরটা অটোমেটিক চলে আসে। আচ্ছা, আমরা একটি গান শুনতে চাইবো এখন আপনার কাছ থেকে। কোন গানটি শোনাবেন? কিছুদিন আগে একজন সুরকার এবং গীতিকারের মৃত্যু হয়েছে, কেজিয়া ভাই, নতুন প্রজন্মের সে বলবো। আমার সেকেন্ড অ্যালবামের প্রায় 6টা গান সে করেছিল, আমরা কাছাকাছি বয়স। তো এটা 5 মিউজিক থেকে রিলিজ হয়েছিল, সোনাবন্দে অ্যালবামের নাম। ওই অ্যালবামে একটা গান, খুব সুন্দর একটা গান, এখনও FM এ বর্ষাকাল আসলেই গানটা বাজতে থাকে, সবসময় বাজে। ওই অ্যালবামের 6-7টা গান খুব ভালো। তো রঙের বর্ষা নামে একটা গান ছিল, ওই গানটা আমি বৃষ্টির সময় গান, বৃষ্টির গান শুনতে ভালোই লাগবে। কে দিল তোমায় মেঘেলা নয়ন, বাহিরে ঝরে অঝোর শ্রাবণ, কোনো কাজেতে মন বসে না, দরজা খুলে বৃষ্টি নাও না দুহাত মেলে। রঙের বর্ষাতে রঙেরই বর্ষাতে রঙেরই বর্ষাতে রং, রঙেরই বর্ষাতে রঙেরই বর্ষাতে রঙেরই বর্ষাতে রং। কি দারুণ, গানের কথাগুলো খুব সুন্দর। উনি নিজে লিখতেন, নিজে সুর করতেন, এবং এখনকার বাচ্চা কাচ্চারা মানে সুরগুলো পছন্দ করে এরকম। 2011 সালে অ্যালবামটা রিলিজ হয়েছিল, রাফি কম্পোজিশন করেছিল গানগুলোর, এবং আরও অনেক ভালো ভালো গান আছে অ্যালবামে, এবং ডিফারেন্ট একজন সুরকার। কিন্তু সে কিছুদিন আগে হঠাৎ করে হার্ট অ্যাটাক করে এবং হসপিটালে কিছুদিন লাইফ সাপোর্টে থেকে মারা যায়। দেখা করতে গিয়েছিলাম কিন্তু শেষ দেখাটা হয়নি। এই বিষয়গুলো ভীষণ রকম কষ্ট দেয় যে আসলে সৃষ্টির মধ্য দিয়ে তো এই মানুষগুলো বেঁচে থাকেন। এই যে আপনি আজকে গানটি গাইলেন, এটাও তো আসলে তাকে স্মরণ করা গানটি গাওয়ার মাধ্যমে। রাশেদ ভাই, একটি প্রশ্ন করবো আপনাকে, সেটা হচ্ছে যে এই যে আপনার গাওয়া একটি গান ছিল মা, এই গানটি যে পরিমাণ জনপ্রিয়তা পেয়েছে, যে পরিমাণ শ্রোতা দর্শক এত সুন্দরভাবে গ্রহণ করেছে, এখনো পর্যন্ত আমার কাছে মনে হয় যে আপনি কোনো স্টেজ, কোনো লাইভ কখনো বাদ যায় না যে এই গানটি না গিয়ে আপনি আসতে পেরেছেন। এটা একজন শিল্পীর জন্য অবশ্যই ব্লেসিং। কিন্তু এই জনপ্রিয়তাকে ছাপিয়ে নতুন আরো একটি গান তৈরি করা, সেই মাইল ফলকটা তৈরি করা, এটা একটু কঠিন বলে মনে হয় কিনা? অবশ্যই কঠিন। ওই সময়েই আমার ক্লোজ আপ ওয়ান শেষ হতে হতেই আমার অ্যালবামের কাজ শুরু হয়। গানচিল থেকে একটা অ্যালবাম রিলিজ হয়, প্রথম অ্যালবামটা শ্রদ্ধেয় নকিব খান, আমাদের একজন লেজেন্ড। উনার সুর এবং ফেরিওয়ালা অ্যালবামের নাম ফেরিওয়ালা, ইয়েস, আপনি কেমনে জানেন? যাই ভালো হয়েছে অ্যালবাম। ওই ফেরিওয়ালা অ্যালবামটার টাইটেল সংটা লেখা আমার বন্ধু জীবক বড়ুয়ার, ওরই লেখা। কিন্তু ওই অ্যালবামে 6টা গান লেখা ছিল আসিফ ইকবাল ভাইয়ের, যিনি মা গানটা লিখেছিলেন।
তো ওই পুরোটা অ্যালবাম কম্পোজিশন করেন এবং সুরারোপ করেন আমাদের শ্রদ্ধেয় নকিব ভাই। নকিব ভাই ওই অ্যালবামে মাকে নিয়ে একটা গান করেছিলেন, আসিফ ভাইয়েরই লেখা ছিল। তো ওই গানটা অনেক সুন্দর, অনেকে বলেছে এই গানটা আগের মা গানটার চাইতেও, মেইন মা গানটার চাইতেও সুন্দর, সব বলেছে, কিন্তু বাট এটা কি ছাপিয়ে গেছে? যাবে না। ওই গানটা যেই একটা জায়গায় গিয়ে ঠেকেছে, ওই জায়গা থেকে আসলে ওইটাকে সরানো সম্ভব না, ওটা মানুষের হৃদয়ে গেঁথে গেছে। আমি জীবনে হয়তো আরো অনেক গান করবো, অনেক ভালো ভালো গান গেয়েছি, বাট এটাকে ছাড়িয়ে যাওয়া সম্ভব না। হ্যাঁ, এটা একদিক থেকে ব্লেসিং, আবার আরেকদিক থেকে নিজের জন্য চ্যালেঞ্জ। না, এটা সম্ভব না, কিন্তু আরো অনেক ভালো গান হয়েছে, আপনি গান গেয়েছেন। হ্যাঁ, কিন্তু বাট এটাকে আসলে পার করে যাওয়া সম্ভব না। এই যে সময়টার কথা আমরা বলছি, সেই সময় ছিল কিরকম জনপ্রিয়তা শব্দটা আমরা বলছি, এখন যেরকম ভাইরাল বা ভিউজ দিয়ে অনেক সময় আমরা কাউন্ট করি যে এত ভিউজ হয়েছে, এত মিলিয়ন বিলিয়ন ভিউজ হয়েছে, তার মানে কি গানটা আসলে ভালো কিনা, এই জায়গাটাতে একটু ধাক্কা খেতে হয় কিনা? অবশ্যই খেতে হয়। দেখা গেছে যে একটা পচা গানটার কোনো খবরই নাই, কেউ শুনেই মার্কেটে। আমরা বেসিক্যালি আমরা যারা স্টেজে গান করি, পারফর্মার বা শিল্পীরা, ওখানে বুঝতে পারে কোন গান জনপ্রিয়তা পেয়েছে। যখন গানটা বারবার রিকোয়েস্ট আসবে, আজকে এই মঞ্চে রিকোয়েস্ট এসছে, গত আরেকটা মঞ্চে রিকোয়েস্ট এসছে, আমরা বুঝতে পারি যে এই গানটা জনপ্রিয়তা, হ্যাঁ, শুনছে মানুষ। হ্যাঁ, কিন্তু অনেক গান আছে আপনি দেখবেন 10 মিলিয়ন 20 মিলিয়ন, কিন্তু স্টেজে কোনো রিকোয়েস্ট নাই। তার মানে কি এটাকে আমি জনপ্রিয়তার শীর্ষে ধরে নেব? না। কারণ হচ্ছে আমরা যখন ইউটিউবে একটা গান, ভালো গান শুনছি, এর পরপর কিন্তু একটা গান এসছে, ওই গানটা আমার ভিউতে পড়ে গেছে, কিন্তু গানটা আমার ভালো লাগেনি, আমি চেঞ্জ করে অন্য একটা গানে গেলাম বা অন্য একটা গান শুনছি, ওটা আমার ভালো লাগছে না, কিন্তু ভিউজ তো আমার হয়ে গেছে। আমি তো গানটা দেখেছি 3 সেকেন্ড 4 সেকেন্ড, তো এই জন্য কি ওই যে গানটাকে জনপ্রিয়তার শীর্ষে আমি বলবো? এইভাবে তো অনেকে হাজার হাজার, যেমন অনেক গান আছে আপনার ইয়ে করে, বুস্টিং করে আমাদের শ্রোতাদের সামনে চলে আসছে, ওই গান শ্রোতারা কৌতূহলবশত গানটা শুনছে, একজন ভালো শিল্পীর গান, কিন্তু শুনে দেখছে যে না, ভালো লাগছে না, ওটাকে কি আপনি খুব বেশি দিন থাকছেও না, আসলে থাকছে না, কিন্তু ওটা তো ভিউজ হয়ে গেছে, আমি তো দেখেছি। তো ভিউজ তো কাউন্ট হয়েছে, কাউন্ট হওয়ার পর এটাকে কি আপনি জনপ্রিয়তার শীর্ষে ধরবেন না? তা যদি হয়, আগের যত গান এখন তো ইউটিউবে আপলোড হচ্ছে, ওগুলো কিন্তু অনেক ভিউজ হচ্ছে আস্তে আস্তে, অনেক পুরনো গানগুলো শুনছে মানুষ, তখন পার্থক্যগুলো বুঝতে পারছে। আসলে ভিউ দিয়ে আপনি শিল্পের বিচার করা সম্ভব না, এটা উচিত না। একদম। এই সময়টাতে একটি বিষয় নিয়ে আমরা খুব মধ্যে কথা বললাম, সেটা হচ্ছে কপিরাইট। যে কোনো সুরকার হতে পারে, সঙ্গীত শিল্পী হতে পারে, যাদের যিনি গানটি লিখেছেন, তারা কপিরাইট করছেন বা সেই আইনের আওতায় নিয়ে আসছেন। সেটা আমাদের জন্য ভালো নাকি খারাপ? কারণ সেই গানটি পরবর্তী অন্য কেউ যদি গান না গাইতে পারে, বিশেষ করে টেলিভিশনে, তাহলে তো সেটা থাকে না, মানে লোকমুখে থাকে না। তো সেটা নিয়ে আপনার ভাবনা? একটু কঠিন হয়ে গেছে বিষয়টা। পার্শ্ববর্তী দেশগুলো তো এই বিষয়টা আছে, আপনার শিল্পীদের ক্ষেত্রে ওখানে ওরা যখন বয়স্ক হয়ে যাচ্ছে বা ওদের গানগুলো কোথাও বাজছে, ওরা কিন্তু সে রয়্যালটি পাচ্ছে। অবশ্যই। তা আমাদের দেশে কিন্তু ওই আইনটা আছে, কিন্তু এখনো চালু হয়নি। আমাদের বড় বড় শ্রদ্ধেয় রুনা লায়লা, শ্রদ্ধেয় সাবিনা ইয়াসমিন, শ্রদ্ধেয় সৈয়দ আব্দুল হাদি, ওনারা কি রয়্যালটি পাচ্ছেন? না, পাচ্ছেন না, আমি যেটুকু জানি পাচ্ছেন না, হয়তো রেডিও থেকে পেতে পারে। তো সেই জায়গাটা এখনো চালু হয়নি, এটা আরো অনেক আগে চালু হওয়া উচিত ছিল। তবে টেলিভিশনে আমরা যে গানগুলো গাইবো, ওইটার একটা সুন্দর একটা সলিউশন আসা উচিত। কারণ আমরা দেখেছি যে আমরা কিংবদন্তিদের গানগুলো যখন গাইতে গিয়েছি, এখানে এই যে বিষয়টা এসছে, তখন দেখা যাচ্ছে ইউটিউবে আপলোড দেওয়ার পর গানগুলো স্টপ করে দেওয়া হচ্ছে, গানগুলো আওয়াজ বন্ধ করে দেওয়া হচ্ছে। এই বিষয়টা নিয়ে একটু কষ্ট করে, এটা আসলে মেনে নেওয়া যাচ্ছে, সিস্টেমের মধ্যে আসা উচিত, একটা সুন্দর একটা সব পক্ষকেই সমঝোতা করে গান যদি নতুন প্রজন্ম না গায়, হ্যাঁ, সেই গান তো থাকবে না। আমরা ক্লোজ আপ ওয়ানের পরে যখন এসেছি, আমরা কাভার সংগুলো করে এসেছি, এবং কাভার সংগুলো করার পর বাংলাদেশের গান কিন্তু আবার নতুন করে সমৃদ্ধ হওয়া শুরু হয়েছিল। কারণ ওই সময় আমি দেখেছি মঞ্চে বেশিরভাগ বিদেশি গানগুলো গাইতে হতো। যখনই ক্লোজ আপ ওয়ান হয়, তখন বাংলা গানগুলো
ফোক থেকে শুরু করে সিনেমার গানগুলো থেকে শুরু করে এই যে একটা ট্রেন্ড চালু হয় এটা এখনো কিন্তু রয়েছে, কিন্তু এখন এসে এক জায়গায় গিয়ে আমরা ধাক্কা খাচ্ছি এবং এই যে বাধ্যবাধকতা যেটা শুরু হয়েছে, এই যে ক্লেম দিচ্ছে বিভিন্ন কোম্পানিরা তো ওদের উদ্দেশ্যে আমি বলতে চাই আপনারা গান আটকে দেওয়ার অধিকার রাখেন না, একজন শিল্পীকে আটকে দেওয়ার অধিকার রাখেন না। আমি একদম জোর করে বলছি এই কথাটা, কারণ পুরোনো দিনের গান যখন হয়েছে ওই সময় কি ইউটিউব ছিল, ওই সময় কি এই বিষয়গুলো ছিল? তখন তো এই ব্যাপারটা ছিল না। আর যারা গানগুলো করেছেন বা যারা গানগুলো শুরু করে তারা তো অনেকেই বেঁচে নেই। এরকমও যদি হতো তারা বেঁচে ছিল, তাদের কাছ থেকে কপিরাইট সাইন নেওয়া হচ্ছে, সেটাও তো না। আমি আসলে একটু কঠিন করে বলছি বিষয়টা এই কারণে, কিছুদিন আগে এই বিষয়গুলো নিয়ে অনেক লেখালেখি হচ্ছে, অনেক আলোচনা সমালোচনা হয়েছে বিষয়টা নিয়ে, কিন্তু এগুলো খুব খারাপ। শিল্পীদেরকে গাইতে আপনি একটা সময় নিজে ক্লোজ আপ ওয়ানে পার্টিসিপেন্ট ছিলেন এবং টপ 10 এ ছিলেন, টপ 6 এ? না, আমি টপ 6 এ ছিলাম। টপ 6 এ ছিলেন, আর এখন আপনি হচ্ছে নতুন কুড়ির বিচারক। তো কেমন লাগছে, মানে এই বিষয়টা আসলে কতটুকু উপভোগ্য? আসলে আরো একটা রিয়েলিটি শোর আমি বিচারক হয়েছিলাম, ওটা বড়দের, যে চ্যানেল আই সেরা কন্টেন্ট, সেটা আসলে বিশাল সৌভাগ্য আমি মনে করি। নতুন করে বাচ্চাদেরকে জাজমেন্ট করতে গিয়ে অনেক কিছু আমি তথ্য পেয়েছি, সেই বিষয় থেকে একটু বলি। আমরা আগে যখন গান শিখতাম, আমরা গান শিখি নাই, আমরা উচ্চাঙ্গ সঙ্গীত শিখেছি। আগে উচ্চাঙ্গ সঙ্গীত শিখেছি, গ্রামারগুলো শিখেছি, বিভিন্ন রাগের উপরে দখল নেওয়ার চেষ্টা করেছি, তারপর নজরুল সঙ্গীত শিখেছি। তারপরে এসে আস্তে আস্তে গান কিন্তু শেখাতে হয় না, গান অটোমেটিক শিখেছে। আমাকে কিন্তু কেউ গান শেখায়নি, আমার ওস্তাদজি আমাকে উচ্চাঙ্গ সঙ্গীত শিখিয়েছেন, এরপরে নজরুল সঙ্গীতের উপর আমাকে উনি ক্লাস নিয়েছেন, বাট আমাকে কখনো গান শেখাননি। গান আমি নিজে নিজে শিখেছি এবং আমি এখনো করছি গান। এই বিষয়টা আমি প্রত্যেকটা গার্ডিয়ানদেরকে বলেছি, বাচ্চাদের ওখানে লিখে দিয়েছি যে বাচ্চাকে উচ্চাঙ্গ সঙ্গীত শেখান, গান শেখাবেন না, কারণ বাচ্চারা এখন উল্টা করছে, তারা হারমোনিয়ামে গান শিখছে। এই বিষয়টা নিয়ে আজকে আমি টেলিভিশনে বলতে পেরেছি, এই জন্য আমার ভালো লাগছে, একটা জায়গাটা আমার শান্তি লাগছে। গ্রামারটা শিখলে আমি এমনি জানবো যে আসলে বাক্য কিভাবে তৈরি করতে হয়, তাই না? সুতরাং গ্রামার জানাটা খুব ইম্পর্টেন্ট। গ্রামার, হ্যাঁ, লেখাপড়ার ক্ষেত্রে যেরকম গান বাজনাটা সেম, একদম। একেবারে শেষের দিকে চলে এসেছি রাশেদ ভাই, আপনার সাথে গল্প করতে গেলে আসলে আরো অনেক লম্বা সময় হয়তো লাগতো, কিন্তু আমাদের সময় কম। আরো একটি গান শুনবো আপনার কণ্ঠে। মা গানটি গাই? অবশ্যই, শুনি না। গাইতে শেষ করি। শ্রদ্ধেয় আসিফ ইকবাল ভাই গানটি লিখেছিলেন এবং শ্রদ্ধেয় শওকত আলী ইমন ভাইয়ের সুর এবং সঙ্গীত আয়োজন, আমারই গাওয়া। ওই আকাশের তারায় তারায় চাঁদের জোছনায় ঝিরি ঝিরি কাঁপন তোলা উদাসী হাওয়ায় আমার হৃদয় জুড়ে আছো স্মৃতির পাতায় পাতায়, স্মৃতির বুকে অশ্রু ঝরে হৃদয় ভেসে যায়। আমি খুঁজেছি তোমায় মাগো, আমি খুঁজেছি তোমায়, আমি খুঁজেছি তোমায় মাগো, আমি খুঁজেছি তোমায়। এই গানটা আপনার কণ্ঠে আমি যতবারই শুনি আমার ততবারই ভালো লাগে, মানে কোনোবারই মনে হয় না যে এটা আসলে পুরনো কোনো গান, মনে হয় নতুন করে আরো একবার গাইলেন। খুব ভালো থাকবেন রাশেদ ভাই, আজকে আমাদের আয়োজনে আসবার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। এনটিভিকে ধন্যবাদ এবং এনটিভির পুরো পরিবারকে অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা চলে এসেছি অনুষ্ঠানের শেষ প্রান্তে। অনুষ্ঠান সম্পর্কে আপনার মতামত জানাতে মেইল করুন এনটিভির নিমন্ত্রণে @ntvbd.com। বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় এনটিভির নিমন্ত্রণে দেখতে ভিজিট করুন আমাদের পূর্ণাঙ্গ ওয়েব পোর্টাল www.ntvbd.com। এছাড়া এনটিভি সব জনপ্রিয় অনুষ্ঠান ও খবরের আপডেট পেতে ভিজিট করুন আমাদের ইউটিউব চ্যানেল ও ভেরিফাইড ফেসবুক পেজে। সবার মঙ্গল কামনায় আজকের মতো এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর হোক আপনার প্রতিটি মুহূর্ত।